নমস্কার, আমরা চলেছি পুরুলিয়া পলাশ দেখতে। আমরা চলেছি আমার সঙ্গে 4 জন, মানে আমাকে নিয়ে 4 জন। আমি ইন্দ্রজিৎ, আমার স্ত্রী সুদেষ্ণা, আমার ছেলে সৌরজিৎ, আমার শ্যালক অর্ণিক। এই 4 জন আমরা চলেছি। আপাতত আমরা টোল প্লাজায়, আমরা ডানকুনির দিকে যাচ্ছি। আমরা এখন আজাদ হিন্দ ধাবাতে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টের মেনুতে কী কী আছে সেগুলো দেখাচ্ছি। ব্রেকফাস্টের মেনু আজাদ হিন্দ ধাবার, এই মোটামুটি প্রাইস রেঞ্জ, মোটামুটি হাইওয়ে হিসেবে রিজনেবল প্রাইস। অনেক কিছুই পাওয়া যায়। আপাতত আমরা জাস্ট কয়েকটা ব্রেকফাস্ট আইটেমের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবো। এই আমাদের ব্রেকফাস্ট, মশলা ধোসা, সঙ্গে সাম্বার দিয়েছে, চাটনি, আর মশলাটা আলাদা। এরপর আসছে আলুর পরোটা, পনির পরোটা, এগুলো দেখাচ্ছি। এই হচ্ছে পনির পরোটা, এই হচ্ছে গোবি পরোটা, সঙ্গে আচার দিয়েছে। আমরা আজাদ হিন্দ ধাবা থেকে বেরোচ্ছি। আবার ব্রেকফাস্ট খুব ভালো ছিল, আর আলুর পরোটাটা অসাম। আলুর পরোটা, তার সাথে গোবি পরোটা, দুটোই রিজনেবলি প্রাইসড, 70 থেকে 80 টাকা। আর মশলা ধোসা 120 টাকা। এক্সেলেন্ট। তার চাটনি, সাম্বার সবই খুব ভালো ছিল। হাইলি রেকমেন্ডেড, রিজনেবলি প্রাইসড, আর টেস্টগুলো খুবই ভালো। চা 19 টাকা, খুব ভালো। সব রকম চা, কফি সবই অ্যাভেলেবেল, খুব ভালো। আমার বেশ ভালো লেগেছে, হাইওয়ে ধাবা হিসেবে খুব ভালো। আমরা কলকাতা থেকে বেরিয়েছি প্রায় 7টা নাগাদ। 7টা থেকে প্রায় 1.5 ঘন্টা আমরা রান করে আমরা পৌঁছেছি আজাদ হিন্দ ধাবায়, যেটা শক্তিগড়ের একটু আগে, সিঙ্গুর পেরিয়ে। আর সেখান থেকে আমরা এগিয়ে এসছি একটা টোল প্লাজা পার হলাম, এটা পানাগড়ের কাছে। এখান থেকে আরেকটু এগিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা চলে যাব বড়ন্তি। বড়ন্তিতে আমাদের নির্দিষ্ট যে হোটেল আছে, সেখানে থাকার কথা আমাদের মেঘ ও রোদ্দুর, সেখানে গিয়ে পৌঁছব। আমাদের হোটেলের নাম মেঘ ও রোদ্দুর। এই আমাদের ঘর, সুন্দর ঘর। এদিকে একটা ডাইনিং টেবিল, এটা টয়লেট, সুন্দর একটা ডাবল বেড খাট, 2 জন বড় মানুষ আরামসে শুতে পারবে। আর এইটা হচ্ছে জানলা, দুটো উইন্ডো রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে বারান্দা। এই বারান্দা দিয়ে ভিউ, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে টোটাল বারান্দার ভিউ।
রাতে আবার দেখাবো, রাতে আরও সুন্দর লাগবে। ঘরের মধ্যে টিভি আছে, একটা আলমারি আছে, আলমারির মধ্যে জিনিসপত্র রাখা যায়, এক্সট্রা পিলো দেওয়া আছে একটা। এই হচ্ছে বাথরুম, কমোড, পকেট শাওয়ার, গিজারও আছে। এখনো যদিও গিজার আমরা ব্যবহার করিনি, কিন্তু গিজার ইউজ করা যায়, গিজারে গরম জল আসে। সমস্ত টয়লেট্রিজ দেওয়া আছে, সুন্দর। আমার ঠিক পিছনে এই হচ্ছে বরন্তী লেক, পুরো ভিউটা দেখাচ্ছি। বিশাল লেক, পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে, খুব সুন্দর ভিউ। সকাল হয়ে গেছে, একটু রোদ বেড়েছে, আর একটু আগে তুললে খুব ভালো হতো। খুব সুন্দর, আর পড়ন্ত বিকেলে দারুণ লাগে এটাকে। আমরা যাচ্ছি গড় পঞ্চকোট, বিকেলবেলা রক্তিম সূর্যের আভায় আমরা গড় দেখতে যাব, পঞ্চকোট রাজাদের গড়। বেশিরভাগ অংশটাই ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কিছু মন্দির আছে যেগুলোর মধ্যে বিষ্ণুপুরের স্থাপত্যের ছোঁয়া রয়েছে। পৌঁছলে আবার দেখাচ্ছি। আমরা এখন গড় পঞ্চকোটে এই পৌঁছলাম, পিছনে সূর্যাস্ত হচ্ছে। সূর্যাস্ত কতটা এখানে দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে আমি আরেকটা ভিউতে দেখাবো সূর্যাস্ত। পাহাড়ের কোলে গড় পঞ্চকোট খুব সুন্দর জায়গা। বেস্ট স্টেইং অপশানগুলো বলছি, WBFDC এবং চারুলতা রিসর্ট, এগুলো বেস্ট। আর এই হচ্ছে মল্লরাজাদের তৈরি মন্দির, রাস মন্দির। এই রাস মন্দিরটা কাছাকাছি আমরা যাব, কতটা ভেতরে ঢুকতে দেয় দেখি। এই হচ্ছে রাস মন্দির। রাস মন্দির যেগুলো আমরা বিষ্ণুপুরে দেখে থাকি, বিষ্ণুপুরের আর্কিটেকচারের রেপ্লিকা প্রায়, সেই সময়ের রাজাদের তৈরি। মন্দিরের ভেতরে ভিডিও নিষিদ্ধ, তাই এর বেশি আর দেখানো গেল না। এই হচ্ছে বাইরে থেকে বিগ্রহ, কিন্তু বাইরে থেকেও দেখা যায়। ছৌ নাচের মুখোশ এখানে গড় পঞ্চকোটে সামান্য একটা দোকানে বিক্রি হচ্ছে। এক একটা মুখোশ দেখলে ছৌ নাচের নৃত্য পরিবেশনের যে শৈলী, সেগুলো মনে পড়ে। ওকে, আপনারা চিনে রাখুন, ভদ্রলোক হরিসাধন বাবু, ইনি গড় পঞ্চকোটে আছেন। তো গড় পঞ্চকোটে ইনি একটা হোটেল চালান, কাকা হোটেল। এখানে আপনি খাবার দাবার যেমন পাবেন, আবার ছৌ নাচের মুখোশও পাবেন, বাড়িতে নিয়ে যেতে পারেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে ওনার ইতিহাসটা পুরো গড় পঞ্চকোটের একদম রপ্ত। উনি ছোটোবেলা থেকে এখানে গড় পঞ্চকোটের অনেক পরিবর্তন দেখেছেন, এবং আপনারা এলে এখানে যদি 2-3 দিন থাকেন, ওনার কাছে আপনি খুব ভালো গাইডেন্স পাবেন। মানে আপনি ওনাকে গাইড হিসেবে বলতে পারেন। তো ওনার মুখ থেকে ওনার কথা একটু শুনে নিন। পঞ্চকোট ইতিহাস বলতে গেলে আমাদের সেরকম কোনো মানে তথ্য প্রমাণ দিয়ে কোনো ইতিহাস পাওয়া যায় নাই। তো আমরা যেটুকু দেখেছি, ছোটোবেলা থেকে যেটুকু দেখেছি, তারপরে আমাদের এই পঞ্চকোট ইতিহাস বইটা সম্বন্ধে মানে যখন এখন দেখছি পঞ্চকোট ইতিহাসটাতে কিছুটা ফারাক আছে। আমাদের যে কথ্য ভাষা, আমাদের যে ছোটোবেলা থেকে যে ইতিহাস শুনে আসছি, এই ইতিহাস বই কিছুটা হয়। যেমন হয়তো আপনি শুনেছেন যে এই রাজবাড়ি বর্গী আক্রমণ হয়েছিল, আমরা ছোট থেকে শুনেছি, কিন্তু অ্যাকচুয়াল বর্গী আক্রমণ হয় নাই। বর্গীরা এখানে আসে নাই, বর্গীদিকে আনা হয়েছিল। এই রাজবাড়ির অন্দরমহলে বিশাল একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছিল আপনার ওই 1750-52-তে, ঠিক আছে। আর সেই সময় এইখানে পুরো অরাজকতা হয়ে গেছিল পুরো রাজবাড়িতে। তো
তা এই রাজবাড়ির মধ্যে পুরোটা আমি ইতিহাসটা বলছি না যে কেন এই রাজবাড়ি ধ্বংস হয়েছিল। ধ্বংস হয়েছিল একটাই কারণ, যে এই রাজবাড়ির অন্দর মহলের যে অন্তর্কলহ, সেই জন্যই ধ্বংস হয়েছিল। অ্যাকচুয়ালি বর্গীরা এখানে একবারে ধ্বংস করে দিয়ে যায় নাই। হ্যাঁ, যদিও এখানে বলা হয় বর্গী আক্রমণ হয়েছিল, কিন্তু মূলত বর্গীদের আক্রমণের ভয়ই বোধহয় এই গড় অঞ্চলটা তৈরি হয়েছিল, এই গড় বা দুর্গটা তৈরি না, হয়েছিল। বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই তো বিশেষত তৈরি হয়েছিল। কারণ তার উপযুক্ত প্রমাণ হচ্ছে আপনার পুরো এলাকাটা জঙ্গলময়, জঙ্গলে ঘেরা, তারপরে তা আরও 5টা পরিখা দিয়ে ঘেরা জঙ্গল। উত্তর দিকে আপনার পুরো পাহাড়। দ্বিতীয়ত এই যে উত্তরটা বাদ দিয়ে, আপনার ওই পাহাড়টা বাদ দিয়ে এই যে পূর্ব, হ্যাঁ, আপনার পশ্চিম, এই দক্ষিণ দিকে পুরো 5টা করে পরিখা ছিল। এবং পরিখার অপারে আপনারা জানেন তো, পরিখার মধ্যে জল থাকে, জলের মধ্যে আবার বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার ছাড়ানো থাকে। যার ফলে এই বহিঃশত্রু আক্রমণ থেকে এই রাজবাড়িটা প্রায় অনেক দিন পর্যন্ত সুরক্ষিত ছিল। আর দ্বিতীয়ত তারপরে ওই যে পরিখার উপরে আপনার কাটা বাঁশ, পুরো দেখবেন আমাদের এই এলাকাটা পুরো কাটা বাঁশ আছে, কাটা বাঁশ দিয়ে ঘেরা ছিল। মানে সেই দিক দিয়ে বলতে পারেন যে না, পুরো সুরক্ষিত এলাকা। বর্গী আক্রমণ হওয়ার কোনো চান্সেই ছিল না। আর এখানে বর্গী আক্রমণ মানে এই রাজমহলেরই কিছু লোক বর্গীদিকে নিয়ে এসে এই রাজবাড়ি ধ্বংস করেছিল, মানে বুঝতে পারা যায় যতটুকু। ধন্যবাদ। এখন সকাল 5:30। এখন সূর্যোদয় হচ্ছে বড়ন্তিতে। আর কিছুক্ষণ পর এই আকাশে সূর্য দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডে সমস্ত পাহাড়। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল ভিউ। অপূর্ব সুন্দর লাগছে চারদিক।